This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যে আজকের অনেকটা বেনজির ভাবে দেখা গেল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ঘরে বিচারপতি মনে করছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ তাকে মেলাইন করেছে, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার বললেন ওই ঘরে তিনি আর মামলাই করতে যাবেন না। এ নিয়ে কোনো মন্তব্য করব না। এগুলো আজকাল এসব জিনিস হচ্ছে, বিশেষ করে 2011-র পর থেকে শাসক দলের পক্ষের আইনজীবীরা তারা ধারাবাহিকভাবে বিচারপতিদের ওপর আক্রমণ করছেন বিভিন্ন পর্যায়ে, আদালতের বাইরে। এ নিয়ে একটা ক্রিমিনাল কন্টেম্পটও আছে। আমাদের প্রধান বিচারপতি ক্রিমিনাল কন্টেম্পটা শুনানি করছেন না, যার ফলে ওরা এত প্রশ্রয় পাচ্ছে। আজকের যে ভোটার লিস্ট নিয়ে এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি করে দিয়েছিলেন, সেটাকেই আজকে হঠাৎ করে স্থগিত করে দেওয়া হলো তৃণমূল কংগ্রেস। যেটা ভিতরের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন না। না, কে চাইছেন না বড় কথা নয়। আসলে এটা করতে গিয়ে প্রাথমিকভাবে ওরা দেখেছে যত ভুয়ো ভোটারের কথা বলছে তাতে অধিকাংশই তৃণমূলই হচ্ছে বেনিফিশিয়ারি। সেইটা যখন প্রাথমিকভাবে এসছে তাই এসব কমিটি এখন স্থগিত রইল, আর অন্য কোনো কারণ নেই। আমরা বামপন্থীরা চাচাই তখন লোকে কান্দায় না। আসলে মমতাকে এই বাজিটা খেলতে দিয়েছিল আরএসএস, যেহেতু কংগ্রেস মহারাষ্ট্র এবং হরিয়ানা নিয়ে একটা খুব বিতর্ক তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। সেই বিতর্কের যে পালে হাওয়াটা এটা কংগ্রেসের দিকে যাচ্ছিল, এখন সেটাকে একটু ভিন্ন পথে পরিচালিত করবার জন্যই ভগবত এসে এখানে এলেন, বর্তমানে ইনস্ট্রাকশান দিলেন, মমতা হই করলেন, তারপর দেখলেন আরে এ তো বুমেরাং হয়ে যাচ্ছে, তাই চুপ করে গেলেন। এছাড়া অন্য কোনো কারণ নেই। বিজেপির দাবি গত 7 বছরে 136টি বিধানসভায় রাজ্যের গড় ভোটার বৃদ্ধির থেকে বেশি ভোটার বেড়েছে। মানে বেশ কিছু বিধানসভা, যেমন দেখা যাচ্ছে ভবানীপুর, রাসবিহারী, এখানে ভোটার সংখ্যা প্রায় 2.2% বেড়েছে, অথচ গুলশান কলোনিতে 42-এর উপরে বেড়েছে। তাহলে সেটা তো বিজেপির ব্যর্থতা। তারাই তো নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে রেখেছেন। নির্বাচন কমিশনকে একটি নিরপেক্ষ সংস্থা হিসেবে পরিচালিত করবার জন্য বলা হয়েছিল চিফ জাস্টিস, লিডার অফ অপোজিশন এবং প্রাইম মিনিস্টার। তাকে তো তারা বাতিল করে দিলেন। এখন প্রাইম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের অনুগত ভৃত্যমন্ত্রী আর লিডার অফ অপোজিশন রাহুল তো সাম্প্রতিককালে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মধ্যরাত্রে নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে। এইসব তো বিজেপিরই কর্মকাণ্ড। এখন যা সামনে আসছে সে করবার জন্য এখন বলছেন তারা তৃণমূল এই করেছে সেই করেছে, বিজেপি করেছে। এটা দেখিয়ে বিজেপি চাইছে ধর্মীয় উত্তেজনাটাকে টিকিয়ে রাখতে। দেখলেন না, আজকে একটা খবর পেলাম, এইমাত্র আমাকে একটা মিডিয়া বললেন কোথাকার এক বিজেপি এমপি নাকি বলেছেন যে মাছ খাওয়া যাবে না মঙ্গলবার। তো ওরা কি ঠিক করে দেবে নাকি? এখন সময় এসে গেছে ভারতবর্ষে হাতে ঝাঁটা নিয়ে এই সমস্ত লোকেদের পিটিয়ে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া, যারা মানুষের ব্যক্তিগত জীবন আচরণ নিয়ে হস্তক্ষেপ করেন, সংবিধানের বিরোধী কাজ করেন। ফের সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য, রাস্তায় গাড়ি আটকে চালককে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ, 3 সিভিল ভলেন্টিয়ারের বিরুদ্ধে মামলার ঘটনা। এর জন্য আমি তো সিভিক ভলেন্টিয়ারদের একটুও দোষ দিই না। এর সম্পূর্ণ কৃতিত্ব এবং দায়িত্ব হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বারে বারে পুলিশ ঘুষ খাচ্ছে, আনাতানা এইসব বলছেন, কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আসলে তিনি ইঙ্গিত দিচ্ছেন এটা আমার টাকা কালেকশন করো। আর সিভিক ভলেন্টিয়ারও বেচারা কোনো ক্লাস 8 পাস 9 পাস, ওদের কী, ওদের বলা হয়েছে গিয়ে টাকা কালেকশন করছে। মুখ্যমন্ত্রীর সাহস থাকে এসপির বিরুদ্ধে, ইন্সপেক্টর ইনচার্জের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর নৈতিকতা থাকলে পরে নিজে পদত্যাগ করুন। কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন দপ্তরের প্রস্তাব যে রেশন গ্রাহক কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হোক, এতে কি সমস্যা হতে পারে? যারা এই প্রস্তাব দিয়েছেন তারা ভারতবর্ষের মাটির সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। কজন মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে ভারতবর্ষের? আর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশনের কী সম্পর্ক? যার ব্যাংক অ্যাকাউন্ট নেই সে ভাত খেতে পারবে না। এই সমস্ত হচ্ছে পরিকল্পনা, দেশের মানুষকে ক্রমশ এরপরে ধর্মীয় বিভাজন তৈরি করবে। ভারতবর্ষের বুকে অর্থনৈতিকভাবে নিঃসন্দেহে দলিত এবং মুসলিমরা পিছিয়ে আছে, তখন তাদের খাওয়ার দরকার নেই এবং তারপর তাদের অনুদান দিয়ে বলবে আমি বিনা পয়সায় খাওয়াচ্ছি। এটা জঘন্য চক্রান্ত। এটা
বলছিলাম যে এই যে চাকরি নেওয়ার জন্য টাকা নিয়েছে কাকুরা, কিন্তু চাকরি দিতে পারেনি, অতএব দেখলাম কাকু নিজের সম্পত্তি বিক্রি করছেন, এটা কোম্পানির নামের সম্পত্তি, 37 কাঠা জমি, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে নাম ট্রান্সফার হয়ে গেছে মানে জমির দলিল থেকে। দেখো ভাই, এই গোটা জিনিসটাই হচ্ছে একটা খুব পরিকল্পিত চক্রান্ত। প্রথমত কলকাতা শহরের বুকে 37 কাঠা জমি কোনো ব্যক্তির থাকতে পারে না। হ্যাঁ, সেই জমি তারা কী করে রাখলেন, সেই জমি বিক্রি হলো কী করে, রেজিস্ট্রারি বা কী করে রেজিস্ট্রি করলেন, এই সব কিছুর পেছনেই যদি হয়ে থাকে এই কাজগুলো, রাজ্য মন্ত্রিসভার মদত আছে, তাহলে তো হতে পারে না।